হাই নমস্কার বন্ধু, গুড মর্নিং। আমি চন্দ্র মল্লিক, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল। আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি 3 ফেব্রুয়ারি কর্মক্ষেত্র পেপারে WBCS 2021 প্রিলিমিনারি এক্সামের জন্য যে 119টি কোশ্চেন প্রোভাইড করেছিল, সেই 119টি কোশ্চেনের মধ্যে আজকে আমার পার্ট 3। আজকে আমি পার্ট 3তে 52 থেকে 70 পর্যন্ত তোমাদের সঙ্গে খুব সুন্দরভাবে আলোচনা করার চেষ্টা করব এবং তোমাদের বোঝানোর চেষ্টা করব এবং তোমাদের মুখস্থ করার চেষ্টা করব। তো বন্ধুরা, আজকে আমাদের এটা পার্ট 3। এর আগে পার্ট 1 পার্ট 2 করেছিলাম। তোমরা যারা পার্ট 1 বা পার্ট 2 দেখোনি, দেখো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকে পার্ট 1 আর পার্ট 2 দেখে নাও। বন্ধুরা, এই যে কোশ্চেনগুলো তোমাদের সঙ্গে জিকের কোশ্চেনগুলো তোমাদের সঙ্গে আমি আলোচনা করতে চলেছি বা মুখস্থ করাতে চলেছি, হয়তো তার মধ্যে কিছু ফল্ট হতে পারে, আমার বলার ফল্ট হতে পারে বা যে কোনো ধরনের ফল্ট হতে পারে। তো তোমরা ফলটি আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং আমাকে তোমরা ক্ষমা করে দেবে যে কোথায় ভুলটা হচ্ছে। বুঝতেই পারছো, ভিতরে নার্ভাস আছে, তো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে কোথায় ফল্ট আছে। তাহলে আমি সত্যিই খুব ভীষণ উপকৃত হই। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, আর যদি ভালো না লাগে বা কোনো যদি উপকার না পাও তবে কিন্তু ডিসলাইক করে দেবে। কিন্তু শেষ পর্যন্ত দেখবে, দেখার পর তারপর তোমরা কমেন্ট করবে একটা। তো চলো শুরু করছি, দেখে নেওয়া আছে পার্ট 3। বন্ধুরা দেখো, আজকে আমাদের পার্ট 3 52 থেকে আলোচনা শুরু হবে। ভালো করে পড়ছি আমি, তোমরা শোনো। প্রাক ইতিহাস যুগে কোন লিখিত উপাদানের ব্যবহার প্রচলিত ছিল? প্রাক ইতিহাস যুগে কোন লিখিত উপাদানের ব্যবহার প্রচলিত ছিল? সঠিক আনসার লিপি। প্রাক ইতিহাস যুগে লিপির ব্যবহার প্রচলিত ছিল। প্রাক ইতিহাস যুগে লিপির ব্যবহার প্রচলিত ছিল। 53 কোশ্চেন, নিচের কোনটি প্রাক ইতিহাস যুগের সভ্যতা নিদর্শন? নিচের এই অপশনগুলোর মধ্যে কোনটি প্রাক ইতিহাস যুগের সভ্যতা নিদর্শন? সেটা হচ্ছে হরপ্পা সভ্যতা। আমরা জানি হরপ্পা সভ্যতা প্রাক ইতিহাস যুগের সভ্যতা নিদর্শন। হরপ্পা সভ্যতা প্রাক ইতিহাস যুগের সভ্যতার নিদর্শন। 54 কোশ্চেন, ভারতে ঐতিহাসিক যুগের সূচনা ঘটে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে। ভারতে ঐতিহাসিক যুগের সূচনা ঘটে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে। ভারতে ঐতিহাসিক যুগের সূচনা ঘটে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকে। পরের কোশ্চেন 55 কোশ্চেন, অ্যাজটেক সভ্যতার নিদর্শন মিলেছে মেক্সিকোয়। মেক্সিকোতে অ্যাজটেক সভ্যতার নিদর্শন পাওয়া যায়। 56 কোশ্চেন, তবাকত ই নাসিরি গ্রন্থের রচয়িতা কি? তবাকত ই নাসিরি গ্রন্থের রচয়িতা নাসিরি গ্রন্থের রচয়িতা মিনহাজ উস সিরাজ তবাকত ই নাসিরি গ্রন্থ রচনা করেছেন। মিনহাজ উস সিরাজ তবাকত ই নাসিরি গ্রন্থের রচয়িতা করেছেন। 57 কোশ্চেনটি আছে, বাবরনামা গ্রন্থের রচয়িতা কি? সোজা কোশ্চেন, বাবরনামা গ্রন্থের রচয়িতা কি? বাবর নিজেই জাহিরুদ্দিন মোহাম্মদ বাবর। বাবরের পুরো নাম জাহিরুদ্দিন মোহাম্মদ বাবর। বাবর নিজেই নিজের আত্মজীবনী বাবরনামা রচনা করেছেন। বাবর নিজেই তার আত্মজীবনী বাবরনামা রচনা করেছেন। বন্ধুরা, পরের 58 কোশ্চেনটি আছে, একটা স্তম্ভ আছে, মানে ম্যাচ করতে বলেছে স্তম্ভ 1-এর সঙ্গে স্তম্ভ 2 এর কোনটা ম্যাচ হবে সেটা ম্যাচ করতে বলেছে। ওকে, তো দেখো কি আছে ম্যাচটা। এর সঠিক আনসারটা বলে দিচ্ছি আমি। বি এরটা হচ্ছে সঠিক আনসার, মানে আয়ের সঙ্গে বি এর সম্পর্ক আছে। আয়ের সঙ্গে বি, আর 2 এরটা ভার্জিলের সঙ্গে ডি এর সম্পর্ক আছে। হ্যাঁ, 2 এর ডি, ভার্জিলের সঙ্গে 2 এর সম্পর্ক আছে, ইনিড এখানে আসছে। ওকে, 2 এর ডি, 3 এর সি আছে, আর 4 এর ট্যাসিয়াস এ। এবার আমি বলে দিচ্ছি, দেখো হেরোডোটাস আমরা জানি ইতিহাসমালা। হেরোডোটাস রচনা করেছে ইতিহাসমালা। ভার্জিল রচনা করেছে ইনিড। লিভি রচনা করেছে রোমান ইতিহাস। ট্যাসিটাস জার্মানিকাম। তো আবার রিপিট করছি, হেরোডোটাস রচনা করেছে ইতিহাসমালা, ভার্জিল রচনা করেছে ইনিড, লিভি রচনা করেছে রোমান ইতিহাস, ট্যাসিটাস রচনা করেছে জার্মানিকা। পরের কোশ্চেন 59 কোশ্চেন, কোন পেশোয়ারের আমলে মারাঠা শক্তি চূড়ান্ত শিখরে পৌঁছেছিল? কোন পেশোয়ারের আমলে মারাঠা শক্তি চূড়ান্ত শিখরে পৌঁছেছিল? সঠিক আনসার দ্বিতীয় বালাজির আমলে মারাঠা শক্তি চূড়ান্ত শিখরে পৌঁছেছিল।
দ্বিতীয় বালাজির আমলেই মারাঠা শক্তি চরম পর্যায়ে বা চূড়ান্ত শিখরে পৌঁছেছিল। দ্বিতীয় বালাজির আমলেই মারাঠা শক্তি চূড়ান্ত শিখরে পৌঁছেছিল। 60 কোশ্চেন, কার শাসনকালে নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন? কার শাসনকালে নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন? সঠিক আনসার মোহাম্মদ শাহ। মোহাম্মদ শাহের রাজত্বকালে নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন। মোহাম্মদ শাহের রাজত্বকালে বা শাসনকালে নাদির শাহ ভারত আক্রমণ করেছিলেন। 61 কোশ্চেন, শিখদের একত্রিত করে পাঞ্জাবে রাজ্য প্রতিষ্ঠা করেন কে? শিখদের একত্রিত করে পাঞ্জাবে রাজ্য প্রতিষ্ঠা করেন মহারাজা রঞ্জিত সিং। মহারাজা রঞ্জিত সিং শিখদের একত্রিত করে পাঞ্জাবে রাজ্য গঠন করেন। শিখদের একত্রিত করে পাঞ্জাবে মহারাজা রঞ্জিত সিং রাজ্য গঠন বা প্রতিষ্ঠা করেন। শিখদের একত্রিত করে মহারাজা রঞ্জিত সিং পাঞ্জাবে রাজ্য প্রতিষ্ঠা করেন। 62 কোশ্চেন, 1809 সালে মহারাজা রঞ্জিত সিং নিচের কার সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছিল? 1809 সালে মহারাজা রঞ্জিত সিং নিচে কার সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছিল? সঠিক আনসার ইস্ট ইন্ডিয়া কোম্পানি, সিয়েরটা। ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে মহারাজা রঞ্জিত সিং একটি চুক্তি স্বাক্ষর করেছিল। 1809 সালে মহারাজা রঞ্জিত সিং ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছিল। 1809 সালে মহারাজা রঞ্জিত সিং ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে একটি চুক্তি স্বাক্ষর করেছিল। তারপরে 63 কোশ্চেন, 63 কোশ্চেনটি বলা আছে, দেখো কি বলা আছে, দেখো লোহাগড় দুর্গ বানিয়েছিল কে? লোহাগড় দুর্গ বানিয়েছিল কে? সঠিক আনসার গুরু গোবিন্দ সিংহ। লোহাগড় দুর্গ বানিয়েছিল গুরু গোবিন্দ সিংহ। গুরু গোবিন্দ সিং, সরি, লোহাগড় দুর্গ বানিয়েছিল গুরু গোবিন্দ সিং। লোহাগড় দুর্গ বানিয়েছিল গুরু গোবিন্দ সিং। বন্ধুরা দেখো পরের কোশ্চেন, 64 কোশ্চেন, প্রথম যে ইউরোপীয়রা ভারতে এসেছিল, প্রথম যে ইউরোপীয়রা ভারতে এসেছিল তারা হচ্ছে পর্তুগিজ। পর্তুগিজরা প্রথম ভারতে এসেছিল। পর্তুগিজরা প্রথম ভারতে এসেছিল। 65 কোশ্চেন, ব্রিটিশ বিনিয়োগকে উৎসাহ দানের জন্য ডালহৌসি, ব্রিটিশ বিনিয়োগকে উৎসাহ দানের জন্য ডালহৌসি রেলপথ ও টেলিগ্রাফ স্থাপন করেন। ব্রিটিশ বিনিয়োগকে উৎসাহ দানের জন্য ডালহৌসি রেলপথ ও টেলিগ্রাফ স্থাপন করেন। ব্রিটিশ বিনিয়োগকে উৎসাহ দানের জন্য ডালহৌসি রেলপথ ও টেলিগ্রাফ স্থাপন করেন। 66 কোশ্চেনটি দেখো কি আছে, নিচের কোন ইংরেজ দক্ষিণ আফ্রিকাতে গান্ধীজির সঙ্গী ছিলেন? আমাদের এখানে 4টে ইংরেজ সাহেবের কথা বলা আছে হয়তো, তাদের মধ্যে কোন ইংরেজ সাহেব দক্ষিণ আফ্রিকাতে গান্ধীজির সঙ্গী ছিলেন? সঠিক আনসার পোলক। পোলক ইনি হচ্ছেন একজন ইংরেজ সাহেব, ইনি দক্ষিণ আফ্রিকাতে গান্ধীজির সঙ্গী ছিলেন। পোলক দক্ষিণ আফ্রিকাতে গান্ধীজির সঙ্গী ছিলেন। 67 কোশ্চেন, ব্রিটিশ ভারতে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয়েছিল কোন আইনের দ্বারা? ব্রিটিশ ভারতে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয়েছিল 1773 রেগুলেটিং অ্যাক্ট, সিয়েরটা। 1773 রেগুলেটিং অ্যাক্টের দ্বারা ব্রিটিশ ভারতে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয়েছিল। ব্রিটিশ ভারতে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয়েছিল 1773 রেগুলেটিং অ্যাক্টের দ্বারা। ব্রিটিশ ভারতে সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠা হয়েছিল 1773 রেগুলেটিং অ্যাক্টের দ্বারা। 68 কোশ্চেন, 68 কোশ্চেনটি আছে, ভারতের স্বাধীন তুর্কি সাম্রাজ্যের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কে? ভারতের স্বাধীন তুর্কি সাম্রাজ্যের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কুতুবউদ্দিন আইবক। ভারতে স্বাধীন তুর্কি সাম্রাজ্যের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কুতুবউদ্দিন আইবক। ভারতের স্বাধীন তুর্কি সাম্রাজ্যের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কুতুবউদ্দিন আইবক। ভারতের স্বাধীন তুর্কি সাম্রাজ্যের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন কুতুবউদ্দিন আইবক। বন্ধুরা পরের কোশ্চেন দেখো, 69 কোশ্চেন, কোন বৌদ্ধ সন্ন্যাসীর দ্বারা অশোক গভীরভাবে প্রভাবিত হয়েছিল? কোন বৌদ্ধ সন্ন্যাসীর দ্বারা অশোক গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন? সঠিক আনসার উপগুপ্ত। তো উপগুপ্তের দ্বারা সম্রাট অশোক গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন। উপগুপ্তের দ্বারা, উপগুপ্ত একজন বৌদ্ধ সন্ন্যাসী, তো তার দ্বারা অশোক গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন। 70 কোশ্চেন, কৈবল্য কোন ধর্মের সঙ্গে যুক্ত? কৈবল্য কোন ধর্মের সঙ্গে যুক্ত? সঠিক আনসার জৈন। তো কৈবল্য জৈন ধর্মের সঙ্গে যুক্ত। কৈবল্য জৈন ধর্মের সঙ্গে যুক্ত। 71 কোশ্চেন, প্রথম কোন রাজা মুদ্রায় ভগবান বুদ্ধের চিত্ত অঙ্কিত করান? প্রথম কোন রাজা মুদ্রায় ভগবান বুদ্ধের চিত্ত অঙ্কিত করান? সঠিক আনসার কনিষ্ক। তো কনিষ্ক তার মুদ্রায় ভগবান বুদ্ধের চিত্ত অঙ্কন করান। তো ভগবান বুদ্ধের চিত্ত অঙ্কিত করান সম্রাট কনিষ্ক। এখন পরের কোশ্চেন, 72 কোশ্চেন, নিচের কোন রাজ্যের সঙ্গে বিম্বিসারের সম্পর্ক ভালো ছিল না? নিচের কোন রাজ্যের সঙ্গে বিম্বিসারের সম্পর্ক ভালো ছিল না?
সম্পর্ক ভালো ছিল, এই তো বৈশালীর সঙ্গে ভালো ছিল, কৌশল রাজ্যের সঙ্গে ভালো ছিল, মাদ্রার সঙ্গে ভালো ছিল, কিন্তু অঙ্গ বলে একটা রাজ্য ছিল তার সঙ্গে বিম্বিসারের সম্পর্ক ভালো ছিল না। তো অঙ্গ বলে এই রাজ্যটির সঙ্গে বিম্বিসারের সম্পর্ক কিন্তু ভালো ছিল না। বাকি তো বৈশালী, কৌশল, মাদ্রা যেগুলো দেওয়া আছে সেগুলো ভালো ছিল, কিন্তু অঙ্গ বলে এই রাজ্যটির সঙ্গে বিম্বিসারের সম্পর্ক ভালো ছিল না। পরের কোশ্চেন, 73 কোশ্চেন, নিচের কে কলিঙ্গ রাজ্যের একজন বিখ্যাত শাসক ছিলেন? কলিঙ্গ রাজ্যের একজন বিখ্যাত শাসকের নাম কি? খারবেল। কলিঙ্গ রাজ্যের বিখ্যাত শাসক হচ্ছে খারবেল। কলিঙ্গ রাজ্যের বিখ্যাত শাসক খারবেল। 74 কোশ্চেনটি, নিচের মহাজনপদগুলিকে পশ্চিম থেকে পূর্বে সাজানো সঠিক ক্রম হবে। যদি পশ্চিম থেকে পূর্ব দিকে সাজানো হয় তবে সঠিক ক্রম কোনটা হবে? সিয়েরটা মানে যেটা দেওয়া আছে সেটাই সঠিক ক্রম, 1 2 3 4 5, অর্থাৎ চেদি বংশ, বৎস, কাশী, মগধ, অঙ্গ। চেদি, বৎস, কাশী, মগধ, অঙ্গ। চেদি, বৎস, কাশী, মগধ আর অঙ্গ। 75 কোশ্চেন, 75 কোশ্চেনটি দেখো কি আছে, দ্বিতীয় পরশুরাম বলে কাকে অভিহিত করা হয়? দ্বিতীয় পরশুরাম বলে কাকে অভিহিত করা হয়? সঠিক আনসার মহাপদ্মনন্দ। মহাপদ্মনন্দকে দ্বিতীয় পরশুরাম বলে অভিহিত করা হয়। মহাপদ্মনন্দকে দ্বিতীয় পরশুরাম বলেই অভিহিত করা হয়। মহাপদ্মনন্দকে দ্বিতীয় পরশুরাম বলে অভিহিত করা হয়। 76 কোশ্চেনটি আমাদের শেষ কোশ্চেন, পূর্ব মেদিনীপুর জেলার প্রধান কুটির শিল্প কি? পূর্ব মেদিনীপুর জেলার প্রধান কুটির শিল্প কি? আমরা সকলে জানি মাদুর শিল্প। তো পূর্ব মেদিনীপুর জেলার প্রধান কুটির শিল্প মাদুর শিল্প। পূর্ব মেদিনীপুর জেলার প্রধান কুটির শিল্প মাদুর শিল্প। পূর্ব মেদিনীপুর জেলার প্রধান কুটির শিল্প মাদুর শিল্প। থ্যাংক ইউ ফ্রেন্ড, ধন্যবাদ বন্ধু তোমাদের সকলকে, তোমরা যারা শেষ পর্যন্ত আমার ভিডিওটি ফলো করেছো, অনুসরণ করেছো। তো ফল্ট থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দাও, অনেক কিন্তু ফল্ট আছে। তো এখানে ভিডিও শেষ করছি, সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতরম।